পার্বত্য চট্টগ্রামের ভেতরে মানে বান্দরবানে বয়ে চলা এক অসাধারণ জলধারা তৈনখাল। মমতাজউদ্দিন আহমেদের লেখা রূপসী তৈনখাল নিয়ে আজ আমরা একটু গভীরে যাব। শুনলাম এই জলধারা নাকি ভারী অভিমানী, এক এক ঋতুতে এক এক রূপ নেয়, ইতিহাসও আছে বেশ। ঠিক তাই। এটা আসলে বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদীর একটা বেশ গুরুত্বপূর্ণ উপনদী। এর শুরুটা হল চিম্বুক রেঞ্জ আর মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের মাঝের নিচু পাহাড়গুলো থেকে, আর শেষটা হয়েছে আলীকদম সদরের কাছে মাতামুহুরীর বুকে গিয়ে। তো আজ আমরা এর ইতিহাস, এর প্রাকৃতিক দিকটা আর এখনকার অবস্থা এই সব নিয়েই কথা বলবো। আচ্ছা, নামের মধ্যেই তো কেমন একটা ইতিহাসের ছোঁয়া, তাই না? বলছিলেন যে 1418 সালের দিকে, মানে প্রায় 600 বছর আগে, তঞ্চঙ্গেরা এখানে আসে আরকানিদের অত্যাচারে। হ্যাঁ, দৈনাং বা তঞ্চঙ্গেরা তাদের দলপতি মারেক্কা আর তৈনসুরেশ্বরীর নেতৃত্বে এখানে আসে। আর ওই যে তৈনসুরেশ্বরী, তার নাম থেকেই নাকি নামটা হয় তৈনছড়ি। সেটাই পরে মুখে মুখে তৈনখাল হয়ে যায়। ইন্টারেস্টিং। আর তার উপরে ইংরেজ আমলেও এর কথা জানা যায়। আপনি বলছিলেন ক্যাপ্টেন লিউইনের কথা। একদম। ক্যাপ্টেন T.H. লিউইন, উনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের প্রথম ডিসি। 1866 সালে নিযুক্ত হন। তার একটা বই আছে, দ্য হিল ট্র্যাকস অফ চিটাগং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারিন। ওই বইয়ে উনি একে সম্ভবত টুয়াং খাইয়ুং নামে লিখেছেন। টুয়াং খাইয়ুং। ও আচ্ছা। উনি 1867 সালের দিকে ওদিকটায় গিয়েছিলেন আর এর সৌন্দর্যে খুবই মুগ্ধ হয়েছিলেন। তার লেখায় আছে, খাড়া উঁচু পাড়, নড়ি বিছানো পথে খুব দ্রুত স্রোত বইছে। তারপর ধরুন 50 ফুট উঁচু ফার্ন গাছ, মন্দিরের পিলারের মতো দেখতে সাদা গর্জন গাছ। 50 ফুট ফার্ন? হ্যাঁ, আর কলা পাতার রং নাকি পান্নার মতো সবুজ। অসাধারণ একটা দৃশ্যকল্প এঁকেছেন তিনি। বুঝতেই পারছি সেই সময় কতটা বুনো আর আদিম সৌন্দর্য ছিল। আচ্ছা, এর দৈর্ঘ্য কতটা, উৎস থেকে মাতামুহুরী পর্যন্ত? প্রায় মোটামুটি 50 কিলোমিটারের মতো লম্বা এই যাত্রাটা। পথে অনেকগুলো ঝর্ণা এসে মিশেছে, থাংখোয়াইন, লাদমেরাগ, পালংখিয়াং, এরকম আরও অনেক। আর উৎসটা, একদম শুরুটা কোথায়? উৎসটা হলো খিদুপাড়া বলে একটা জায়গা আছে, তার দক্ষিণে পাইয়াঝিরির কাছে। তবে একদম উৎসমুখটা কিন্তু বেশ দুর্গম, পাথর আর ঘন জঙ্গলের খাদে প্রায় হারানো। আচ্ছা। এটা মূলত চিম্বুক রেঞ্জের পশ্চিম গা ঘেঁষে বয়ে গেছে, আর এর পশ্চিমে যে ছোট ছোট পাহাড় আছে সেগুলোর ঝিরি ঝর্ণার পানিতেই পুষ্ট হয়েছে। এর চলার পথটাও বেশ মজার। উৎসমুখে প্রথমে পূর্ব থেকে পশ্চিমে এসে তারপর দক্ষিণে বাঁক নেয়। এরপর অনেকটা পথ উত্তরে গিয়ে দোছরি বাজারের কাছে আবার পশ্চিমে বাঁক নিয়ে সোজা মাতামুহুরীতে। এই পুরো যাত্রাপথটা আলীকদমের বিশাল পাহাড়ি এলাকাকে সজীব রেখেছে। বর্ষায় তো সাংঘাতিক খরস্রোতা হয়ে ওঠে। বোঝা গেল। আর ক্যাপ্টেন লুইন তো শুধু গাছপালার কথা বলেননি, তাই না? জীবজন্তুর কথাও তো ছিল। হ্যাঁ, অবশ্যই। উনি লাল রঙের ড্রাগন ফ্লাইয়ের কথা লিখেছেন, বেগুনি, সোনালি, নীল প্রজাপতির কথা আছে, নীল দাগওয়ালা রূপলি মাছের ঝাঁকের কথা আছে। দারুণ তো। আর মমতাজউদ্দিন আহমেদ, উনিও তো এখানকার জীববৈচিত্র্য নিয়ে লিখেছেন তো। বানর, হরিণ, বনমোরগ, ধনেশ পাখি, নানা রকম পাখির কথা বলেছেন। আর বিশেষ করে বলেছেন গাঢ় নীল রঙের প্রজাপতি আর গঙ্গা ফড়িংয়ের কথা। এখানকার কুমগুলোতে নদীর গভীর খাদগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়, বোয়াল, রাসো, রুই, এমনকি চিংড়িও। কুম গভীর জায়গাগুলো? একদম। নদীর বুকে কিছু জায়গায় বেশ গভীর গর্ত বা খাদ তৈরি হয়, ওগুলোকেই স্থানীয়রা কুম বলে। মাছের দারুণ আশ্রয়। আসলে তৈনখালের আসল সৌন্দর্যটা দোছরি বাজারের উচানের দিকে গেলেই বেশি চোখে পড়ে। বর্ষায় তো ভয়ঙ্কর রূপ, কিন্তু শুকনো মৌসুমে পানি কমে গেলে এর বুকে বিশাল বিশাল পাথরের স্তূপ ভেসে ওঠে। কোথাও হয়তো গোড়ালি ডোবা জল, আবার কোথাও সেই গভীর কুম। নদীর বাঁকে বাঁকে বাদামি রঙের পাথুরে খাড়ি, শ্যাওলায় ঢাকা পাথর, ঘন জঙ্গল এখনও দেখা যায়। লেউইন তো তার লেখায় লতানো গাছ দিয়ে তৈরি হওয়া প্রাকৃতিক সেতুর কথাও উল্লেখ করে গেছেন। প্রাকৃতিক সেতু, প্রকৃতির নিজের তৈরি। এই যে এত সুন্দর বর্ণনা শুনছি লেউইনের সময় থেকে এখনও, এই সব কিছুর পরেও কি কোনো ঝুঁকি বা উদ্বেগের কারণ আছে? মমতাজউদ্দিন আহমেদের লেখায় তো মনে হলো কিছু চিন্তার কথাও আছে। হ্যাঁ, এখানেই আসলে বর্তমানের কঠিন বাস্তবতাটা চলে আসে। একদিকে যেমন এর ঐতিহাসিক গুরুত্ব, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য,
অন্যদিকে বেশ কিছু পরিবেশগত ঝুঁকিও তৈরি হয়েছে, যেমন ধরো তৈনের পাড়ে জুম চাষের জন্য ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে। ওহ, জুম চাষ তো ওখানকার মানুষের ঐতিহ্যবাহী জীবিকা, তাই না? ত্রিপুরা, মুরুং, তঞ্চঙ্গিয়াদের। ঠিক, এটা তাদের জীবনধারণের অংশ, কিন্তু এর প্রভাবটা পড়ছে তৈনখালের ওপর। ব্যাপক হারে গাছ কাটার ফলে পাহাড় ক্ষয় হচ্ছে, আর সেই মাটি ধুয়ে এসে তৈনখালে পড়ছে, মানে পলি জমছে। এর ফলে নদীর গভীরতা কমছে, আর ওই যে বললাম মাছের প্রাকৃতিক আশ্রয়, সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। তার মানে মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, গাছ কমে যাওয়ায় যে ছোট ছোট ঝিরি ঝর্ণাগুলো থেকে তৈনখাল জল পায়, সেগুলোর পানির উৎসও তো কমে আসছে, তাই না? ভবিষ্যতে হয়তো শুকিয়েও যেতে পারে। এটা তো খুব চিন্তার বিষয়। আরও আছে, আলীকদম সদরের দিকে তামাক চাষের জন্য বন নষ্ট হচ্ছে, আর বর্ষাকালে এই নদীপথ ব্যবহার করে চোরাই কাঠ পাচারের অভিযোগও শোনা যায়। সবচেয়ে বড় কথা, মাতামুহুরীর রিজার্ভ ফরেস্টের অবস্থাও আগের মতো নেই, বন কমে গেছে। এই সব কিছু মিলেই কিন্তু তৈনখালের স্বাস্থ্য, মানে এর স্বাভাবিক অবস্থাটা, বেশ ঝুঁকির মুখে। তাহলে পরিস্থিতিটা বেশ জটিল। তৈনখালের দিকে যেমন ঐতিহাসিক প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জলধারা, তেমনি অন্যদিকে পরিবেশগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এর সংরক্ষণটা তো খুবই জরুরি মনে হচ্ছে। একদম। আর এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যেটা আমাদের সবাইকে ভাবতে হবে। একদিকে মানুষের ঐতিহ্যবাহী জীবিকা, যেমন জুম চাষ, আর অন্যদিকে পরিবেশ বাঁচানোর যে প্রয়োজনীয়তা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা যায় কিভাবে? ভবিষ্যতের জন্য এ অঞ্চলের যে অনন্য প্রাকৃতিক আর সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা টিকিয়ে রাখতে হলে এই ভারসাম্যটা খুঁজে বের করতেই হবে। এর কোনো বিকল্প নেই আসলে।